এই সমাজে গরিব হয়ে জন্মানো অন্যায়, আর তার থেকেও বড় অন্যায় গরিব ঘরে মেয়ে হয়ে জন্মানো। আজ আমরা তেমনই এক গরিব মেয়ের গল্প শুনতে চলেছি। আমি জানতাম তোমার মতো গরিব ঘরের মেয়ে কখনোই আমাদের মতো বড়লোক বাড়িতে যোগ্য বউ হয়ে উঠতে পারে না। কেন মা, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? তোমার এই বাড়িতে বিয়ে করে আসাই তোমার সবচেয়ে বড় ভুল। মা, আমি জানি আমার মতো গরিব ঘরের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে আপনি রাজি ছিলেন না, কিন্তু আপনি আমায় সাহায্য করলে আমি ঠিক একদিন আপনাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠব। সে আমার জানা আছে। আমি তা ভালো করেই জানি যে গরিব ঘরের মেয়ে কখনোই আমার মতো বড়লোক বাড়ির বউ হয়ে উঠতে পারবে না। ক্ষমা করবেন মা, আমি আপনাকে অপমান করতে চাই না, কিন্তু সত্যি যদি আপনার গরিব ঘরের মেয়ে এতই অপছন্দ, তাহলে আপনি আমার সঙ্গে আপনার ছেলের বিয়েতে মত দিয়েছিলেন কেন? তোমাকে কে বলেছে যে আমার এই বিয়েতে মত ছিল? শুধুমাত্র আমার শাশুড়ি মার প্রচণ্ড পরিমাণে অসুস্থ থাকায় তার শেষ ইচ্ছা ছিল তিনি তার নাতির বিয়ে দেখে যেতে চান। তাই জন্যই তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে আমি বাধ্য হয়েছি। মা, আপনি এমন কথা বলতে পারলেন? এ কথা আবার বলতে না পারার কি আছে? আমার শাশুড়ি মা তো মারা গেছেন, সঙ্গে আমাদেরকেও তোমার মতো এক গরিবের মেয়ের ঘাড়ে ঝুলিয়ে গেছেন। মা, যিনি মারা গেছেন তার সম্বন্ধে অন্তত এমন কথা বলবেন না। থামো তো তুমি। আর তুমি আজ দুপুরে এ কেমন সব রান্না করেছো? শুধুমাত্র সেই সময় সকলে ছিল, তাই তোমাকে আমি কিছু বলিনি। ছি, এইসব রান্না কেউ মুখে তোলে? কেন মা, রান্না কি খারাপ হয়েছিল? দেখো, এইসব রান্না হয়তো তোমাদের বাড়িতে চলতে পারে, কিন্তু আমাদের মতো বড়লোক বাড়িতে এইসব রান্না কেউ মুখে তুলতে পারে না। তোমরা কখনো ঘি দুধের রান্না খেয়েছো জীবনে? আমরা হয়তো কখনো ঘি দুধের রান্না খাইনি, তবে আমি রান্না মন থেকে খুব ভালোবেসে করেছিলাম। আবার মুখে মুখে বড় বড় কথা বলছো। এই বাড়িতে থাকতে গেলে এত মুখে মুখে কথা বলা যাবে না। তুমি কাল আমাদের বাড়ির কাজের লোকের কাছ থেকে এই বাড়িতে কেমন রান্না হবে, রান্না করার সময় সেটা শিখে নেবে। ঠিক আছে মা, আমি সব শিখে নেব। কি হলো, হঠাৎ এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড়ালে কেন? এই সবে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি এই সকালে বেরিয়ে যাও আর বাড়িতে ফেরো সেই মাঝরাতে। হ্যাঁ, তো কি করব, আমি তো বাইরে কাজ করতেই যাই। কিন্তু ঘরে যে তোমার একটা বউ আছে, তারও তো কিছু আশা স্বপ্ন থাকতে পারে, তার স্বামীকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার সংসারকে নিয়ে। কিন্তু তোমাকে দেখে বোঝাই যায় না তুমি কি আদৌ আমাকে বিয়ে করেছো, নাকি আমি এই বাড়ির আশ্রিতা। দেখো, আমি এখন বিয়ে করতে চাইনি। শুধুমাত্র আমার ঠাকুমার শেষ ইচ্ছা রক্ষা করার জন্য বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তাই আমি তোমাকে মন থেকে বিয়ে করিনি, এটা ভালো করে জেনে রেখো। আমার মা বলতো মেয়েদের বিয়ে একবারই হয়, তাই তুমি আমাকে মন থেকে বিয়ে না করলেও বিয়ে তো করেছো, সেই জন্য তুমি আমার স্বামী। দেখো, এইসব ন্যাকামি শোনার সময় আমার নেই। তুমি সরো, আমি কাজে বের হব।
আরে বৌমা, কিছু বলবে নাকি? বাবা, আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে এই শাস্তি দিলেন? না না মা, এ তুমি কি বলছো? আর আমিই বা তোমাকে কি শাস্তি দিলাম? আপনার বাড়িতে সকলেই গরিবকে ঘেন্না করে, তবুও কেন আপনি আমার মতো এক গরিব মেয়েকে আপনার ছেলের বউ করে আনলেন? ও এই ব্যাপার। আসলে আমি না, আমার মাই তোমাকে ছেলের বউ হিসাবে পছন্দ করে রেখেছিলেন। কি? তা কি করে হয়? আমি তো ওনাকে কখনো দেখিনি। দেখো মা, তুমি এখন আমাদের যেমন অবস্থা দেখছো, এমন সচ্ছল অবস্থা কিন্তু আমাদের চিরকাল ছিল না। আমরাও একসময় গরিবই ছিলাম। তাই বাবা, আপনারাও গরিব ছিলেন? হ্যাঁ মা, আমার বাবা গরিব ছিলেন। আমার জন্ম হয়েছিল এক মাটির ঘরে। তারপরেই তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তারা ধীরে ধীরে তাদের পরিস্থিতি বদলাতে সফল হয়েছিল, এবং পরে আমি যতটা পেরেছি ততটা করেছি। সে না হয় বুঝলাম বাবা, কিন্তু তার সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক? আসলে আমার মা বাবা যখন গরিব ছিলেন এবং তারা যখন স্বল্প পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তোমার ঠাকুমা ও দাদু। তাই নাকি বাবা? আমার ঠাকুমা ও দাদুকে আপনি চিনতেন? হ্যাঁ, খুব ভালোভাবেই চিনতাম। এমনকি আমার বাবা তো চেয়েছিলেন যে আমার সঙ্গে তাদের মেয়ের বিয়ে হোক, কিন্তু ভাগ্যচক্রে তাদের কোনো মেয়ে না থাকায় এই বন্ধুত্বটাকে তারা আর সম্পর্কের বাঁধনে বাঁধতে পারেননি। হ্যাঁ, আমার বাবার কোনো বোন বা দিদি নেই। আমার বাবারা 4 ভাই। আর আমি শুনেছি আমার ঠাকুমা দাদু নাকি কোনো এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছিলে। তারা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার ফলে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ছিন্ন হয়ে পড়ে। তাই তোমরা কোন অবস্থাতে আছো আমরা কেউই তা জানতে পারিনি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কিন্তু তাহলে হঠাৎ আপনারা আমাকে কোথায় খুঁজে পেলেন? আসলে আমার বাবাও মারা গেলেন, আর ধীরে ধীরে আমার মাও অসুস্থ হয়ে পড়লেন। তাদের মনে এই প্রচণ্ড কষ্ট ছিল যে তাদেরকে যারা এত দূরে আসতে সাহায্য করেছে তারা তাদের জন্য কিছুই করতে পারেননি। তাই একদিন মা আমাকে ডেকে বললেন। কি বললেন তিনি আপনাকে? আমার মা আমাকে বললেন আমি যেন তোমাদের খুঁজে বার করে তোমাদের কি অবস্থা আছে সেটা আমি মাকে জানাই, এবং আমিও সেটাই করি। ও, তারপরে তারপরে? তারপর যখন আমার মা আমার মুখ থেকে তোমার কথা শুনতে পেলেন, তখন তিনি আমাকে বললেন যে তার শেষ ইচ্ছে আমি যেন আমার ছেলের বিয়ে তোমার সাথেই দিই। তাই জন্যই আজ তুমি আমাদের বাড়ির বউ হয়ে এসেছো। ও আচ্ছা, কিন্তু বাবা, এই বাড়ির আর কেউই যে এই গরিব মেয়েকে পছন্দ করে না। এটাই তো তোমার পরীক্ষা মা। তোমাকে সবাইকে বোঝাতে হবে যে গরিব হয়ে জন্মানো কোনো পাপ নয়, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। আর আমি জানি তুমি সেটা অবশ্যই পারবে। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এমন চুপচাপ লাগছে কেন? না না, কিছু হয়নি। দেখো, তুমি যতই আমাকে তোমার স্ত্রী না মানো, কিন্তু আমি তো তোমাকে আমার স্বামী মানি। তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি কিছু তো একটা অবশ্যই হয়েছে। তুমি আমাকে বলো। দেখো, আমার ব্যবসাটা হঠাৎই তেমন ভালো চলছে না, তাই আমি ভাবছি এরপর কি করব। আমার কাছে তো আর কোনো অর্থও নেই যে আমি তা ব্যবসাতে লাগাবো। ও আচ্ছা, এই ব্যাপার। তা ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসছি। এই নাও, এতে আমার জমানো কিছু টাকা আছে। এইগুলো তুমি তোমার ব্যবসাতে লাগাতে পারো।
এ কি গো, এ তো মনে হচ্ছে অনেক টাকা। তুমি এত টাকা কোথা থেকে পেলে? টাকা কোথা থেকে পেলাম সেটা জেনে কি হবে? তোমাকে দিচ্ছি, তুমি নাও না। না না, তুমি এই টাকা কোথা থেকে পেলে সেটা না জেনে আমি এই টাকা নিতে পারবো না। তুমি আমায় বলো, তুমি এই টাকা কোথা থেকে পেলে? আরে চিন্তা করো না, আমি চুরি করিনি, আমি কাজ করে এই টাকা উপার্জন করেছি। তুমি কাজ করে টাকা উপার্জন করেছো? কিন্তু তুমি কি কাজ করে টাকা উপার্জন করেছো? আমি তো তোমাকে কোনো কাজ করতে দেখিনি কখনো। আসলে আমি যখন বাবার বাড়ি থাকতাম তখন থেকেই আমি সেলাইয়ের কাজ করতাম। তো আমি তোমাদেরকে না জানিয়েই এই বাড়িতেও চুপি চুপি সেলাইয়ের কাজ করতাম। সেই কাজ করে আমি এই অর্থ জমিয়েছি। তুমি সেলাইয়ের কাজ করতে বাড়িতে, একথা তুমি আমাকে জানাওনি কেন? জানাতে তো চেয়েছিলাম, কিন্তু তুমি কখনোই আমার কথা শুনতে চাওনি। তারপরে আমিও আর জোর করে তোমাকে বলিনি। ভেবেছিলাম হয়তো তোমার আমার এই ছোটখাটো কাজ পছন্দ হবে না। তুমি যে কি বলো না, আমি কখনো কোনো কাজকে ছোট করে দেখি না। সকল কাজই আমার চোখে সম্মানযোগ্য। তুমি আমাকে বললে আমি তোমাকে তোমার কাজ করার জন্য আরো ভালোভাবে ব্যবস্থা করে দিতে পারতাম। তোমাকে আর লুকিয়ে লুকিয়ে সেলাইয়ের কাজ করতে হতো না। সত্যি তুমি খুশি হয়েছো আমি সেলাইয়ের কাজ করি শুনেও? হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে একদিন বলেছিলাম যে আমি তোমাকে মন থেকে বিয়ে করিনি। আজ তোমাকে বলছি, তোমাকে বিয়ে করাই ছিল আমার জীবনের একটা সেরা সিদ্ধান্ত। সত্যি? তুমি সত্যি বলছো? আমি যে আজ কি খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। মা রূপা, কোথায় রে তুই? বাবা, তুমি এসেছো আমাদের বাড়িতে? এসো বাবা এসো। তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? তা জামাই কোথায়? বাবা, তোমার জামাই আর আমার শ্বশুর মশাই তাদের দোকানে গেছে। ও, তাহলে আজকে আর তাদের সঙ্গে দেখা হবে না। ভাবলাম এতদিন পরে মেয়েটার বাড়িতে এসেছি, মেয়ে জামাইকে একটু চোখের দেখা দেখে যাব। কেন বাবা, দেখতে পাবে না কেন? তুমি তো আজকে থাকবে। তুমি তোমার জামাই ফিরলে অবশ্যই তার সঙ্গে দেখা করবে। না রে মা, আমি এখানে থাকবো না। আমাকে যে আবার আজকেই গ্রামে ফেরত যেতে হবে। কেন বাবা, তুমি আজকেই ফিরে যাবে? কেন? আজকে এসেছো, আজকের দিনটা অন্তত থেকে যাও। না রে মা, আসলে তোর বিয়ের জন্য আমি জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম। সেই টাকা শোধ করতেই আমি শহরে এসেছিলাম, তোর মায়ের শেষ গয়নাটা বিক্রি করতে। এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার মায়ের শেষ চিহ্নটুকু বিক্রি করে দিচ্ছ? না না বাবা, এটা তুমি করো না। কি করবো রে মা, আমার যে আর কিছু করার নেই। আমি যে গয়নাটা বিক্রি করে এসেছি। তুমি দাঁড়াও বাবা, আমি একটু ঘর থেকে আসছি। এতে কি আছে রে মা? বাবা, আমি কাজ করে কিছু অর্থ সঞ্চয় করেছিলাম, সেটাই আমি তোমাকে দিচ্ছি। তুমি এই টাকা দিয়ে জমিদার মশাইয়ের ঋণ শোধ করো। আর গয়নাটা বিক্রি করে তুমি যে টাকাটা পেয়েছো, তুমি সেই টাকা দোকানে ফেরত দিয়ে আবার গয়নাটা ফিরিয়ে আনো।
কিন্তু মা, তুই যে আমাকে টাকাটা দিচ্ছিস, এতে তোর শ্বশুর বাড়ির লোক কিছু মনে করবে না তো? না না, কে কি মনে করবে? আর এমনিতেও এই টাকা আমার উপার্জন করা, তাই কেউ কিছু বলবে না। ঠিক আছে রে মা, তাহলে আমি এখনই সেই সোনার দোকানে গিয়ে তোর মায়ের গয়নাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসি। ঠিক আছে বাবা, তুমি তাহলে আজ এসো, পরে অবশ্যই আমার বাড়ি থেকে ঘুরে যেও কিন্তু। ঠিক আছে মা, তোরা ভালো থাকিস, আমি খুব শীঘ্রই আবার আসবো। বাহ বাহ, এ তো গরিবের মেয়ের মতো কাজ। কেন মা, আপনি হঠাৎ এমন বলছেন কেন? তা বলবো না, বড়লোক বাড়ির বউ হয়ে এসে সেখান থেকে টাকা নিয়ে নিজের বাপের বাড়ি পাচার করছো। মা, আপনি একথা বলতে পারলেন না? আমি মোটেই আপনাদের কারোর টাকা আমার বাবাকে দেইনি। ও, তাই বুঝি? তাহলে ওই টাকাগুলো কি তোমার কাছে এমনি এমনি গাছের মতো গজিয়ে উঠেছে নাকি? দেখুন মা, আপনিও জানেন যে টাকা কখনো গজিয়ে ওঠে না, টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, আর আমিও সেইভাবেই টাকা উপার্জন করেছি। বাবা, মুখে বড় বুলি ফুটেছে দেখছি। তা সারাদিন তো ঘরেই বসে থাকো, তুমি আবার উপার্জন করলে কোথা থেকে? আমাকে কি বোকা পেয়েছো নাকি? মা, আপনি হয়তো জানেন না, আমি সেলাইয়ের কাজ জানি, আর আমি ঘরে বসে ওই সেলাইয়ের কাজ করে অর্থ উপার্জন করেছি। হ্যাঁ, জানা হয়ে গেছে। এখন ধরা পড়ে গেছো বলে যত সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছো। না মা, আমার বাবা মা আমাকে কখনোই মিথ্যা কথা বলতে শেখায়নি। তাহলে কি শিখিয়েছে? চুরি করতে? মা, আপনি কিন্তু এখন আমার বাবা মাকে অপমান করছেন। যদি মনে হয় অপমান করছি, তবে করছি। এতদিন তো জানতাম তুমি শুধু গরিবের মেয়ে, এখন তো দেখছি তুমি একটা চোরের মেয়ে। এই টাকা আমি নিজের ঘাম দিয়ে উপার্জন করেছি, চুরি বললে আমি মেনে নেব না। মেনে নেবে না তো কি করবে? কিচ্ছু করার নেই, তোমার যা করার আমি করব। আজ আমার ছেলে আজ বাড়িতে ফিরুক একবার। ঠিক আছে মা, আপনার ছেলে ও আমার শ্বশুরমশাই আজ বাড়িতে ফিরুক, তারপরেই তারা যা বিচার করার করবে। আমি বলেছিলাম এই গরিব ভিখারি ঘরের মেয়েকে আমার বাড়ির বউ করে এনো না। আজ দেখলে কেমন চুরি করে নিজের বাপের বাড়ি টাকা পাঠাচ্ছে। তুমি থামো মা, এসব তুমি কি বলছো? তুমি এসব কি বলছো বাড়ির বউয়ের সম্পর্কে? কি বলবো? যা দেখেছি তাই বলছি। আমি তো দেখলাম যে ও টাকা দিচ্ছে ওর বাবাকে, তো ও টাকাগুলো পেল কোথা থেকে? ও নিশ্চয়ই এই বাড়ির টাকাই হাতিয়েছে। মা, ও এই বাড়ির টাকা নিতে যাবে কেন? ও নিজে অর্থ উপার্জন করে, আর ওর অর্থ ও যাকে ইচ্ছা তাকে দেবে, তাতে আমাদের কারোর কোনো কিছু বলার থাকতে পারে না। তুই ওর মিথ্যা কথাই ভুলে গেলি খোকা? আরে, ও তো সারা দিন ঘরে বসে থাকে, ও আবার টাকা উপার্জন করবে কোথা থেকে? কেন, তুমি জানো না বৌমা তো সেই কবে থেকেই সেলাইয়ের কাজ করে? কি বলছো তুমি এইসব? আমি তো কখনো দেখিনি ওকে সেলাইয়ের কাজ করতে। আর ও যে সেলাইয়ের কাজ করে সে বিষয়ে তো কখনো শুনিনি। তা শুনবে কি করে? তুমি তো ওকে পছন্দই করো না।
ও যে এত সুন্দর একটা কাজ করতে পারে সে বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। আরও একটা কথা শুনে রাখো মা, আজ আমাদের ব্যবসাটা যে উন্নতি তুমি দেখছো, কয়েকদিন আগে সেই ব্যবসা একেবারে ডুবতে বসেছিল। তোমার বৌমা তার উপার্জন করা টাকা আমাকে দিয়েছিল বলেই আজ আমার ব্যবসাটাকে আমি আবারও দাঁড় করাতে পেরেছি। কি বলছিস খোকা, তুই এইসব কথা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। তখন কেউ আমাকে একটা টাকাও সাহায্য করেনি। শেষে তোমার বৌমা না চাইতেও আমাকে তার জমানো সমস্ত টাকা হাতে তুলে দিয়েছিল। আর আমিও বৌমার কথাতেই ছেলের সঙ্গে আবার দোকানে যাচ্ছি, যাতে ব্যবসাটা আরো ভালোভাবে চলে। সত্যি, যাকে আমি এতদিন এই সংসারের অযোগ্য মনে করতাম, সেই আমার এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। সে সবসময় চেয়েছে যাতে আমার সংসারটা আরো সচ্ছল হতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি সবসময় তোমার ছেলের বউকে তোমার একজন প্রতিযোগী হিসাবেই দেখে গেছো, কখনো তাকে নিজের মেয়ে হিসাবে দেখোনি। দেখলে বুঝতে নিজের মেয়ের থেকে সে কম কিছু না। আমি কি ভুল করেছি? এরপর স্বয়ং ঈশ্বরও তো আমাকে ক্ষমা করবেন না। কিন্তু বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, মন থেকে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, আমি আপনাকে ক্ষমা করব, এত বড় আমি হয়ে যাইনি। তবে সত্যি যদি আপনি অনুতপ্ত হন, তাহলে এর পর থেকে আমাকে নিজের মেয়ের মতন করেই দেখবেন। হ্যাঁ রে মা, তোকে আমি অনেক ভুল বুঝেছি রে। এরপর থেকে আমি আর কখনোই এমনটা করব না। তুই তো এই বাড়ির লক্ষ্মী, আমি তোকে চিনতে পারিনি মা। ধনী বাড়ির গরিব বউ বলেছিল সবাই, আমি শুধু প্রমাণ করলাম মেয়েটা গরিব ছিল না, শুধু নিজের মতো ছিল। ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন। আর আশা করি আমাদের পরবর্তী গল্পের অপেক্ষাতে থাকবেন। ধন্যবাদ।